আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সাবিনা রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জিওলজি, ঢাকা কলেজ, ঢাকা। কেমন আছো তোমরা? তোমরা জানো যে করোনার এই সময়টা যে আমাদের নতুন ভেরিয়েন্ট, ইন্ডিয়ান ভেরিয়েন্ট বলে, সেটা কিন্তু ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। তো এখানে আমাদের এই জন্য কিন্তু এখন লকডাউন চলছে সারা দেশে। এবং আরেকটা একটা ভয়ের বিষয় সেটা যে এই নতুন ভেরিয়েন্টের যে সংক্রমণটা খুব দ্রুত বিস্তার লাভ করে এবং এটা রিকভারি করা একটু কঠিন। তো সেই জন্য যারা তোমরা ঢাকার আশেপাশে অঞ্চলে আছো বা শহরের বাইরের বর্ডার এলাকায় আছো, তারা কিন্তু একটু সাবধানে থাকবে। অবশ্যই বাহিরে গেলে মাস্ক ব্যবহার করবে এবং ডাবল মাস্ক ইউজ করবে এবং হাতকে স্যানিটাইজ করা সাবান পানি বা যে কোনো পানি দিয়ে তোমরা মানে সেটা হতে পারে তোমাদের ডিটারজেন্ট পাউডারের যে পানিটা, সেটা দিয়েও ধুতে পারবে, যে কোনো সাবান পানি দিয়েও ধুতে পারবে, অথবা স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজ করতে পারবে। তো এই বিষয়গুলো একেবারে অসচেতন হলে হবে না। সচেতনতার সাথে এবং অন্যদেরও সচেতন করতে হবে। এটা তোমাদের একেবারে একটা ফরজ কাজের মতন করতে হবে। আমাদের এই বলার কারণগুলো কি জানো? আমরা যাতে তোমাদের সচেতন করি, তোমরা যেন আরো 100টা মানুষকে সচেতন করো। এইভাবে কিন্তু আমাদের এই মহামারী আমরা কিন্তু প্রতিরোধ করতে সক্ষম হব। পৃথিবীর অন্যান্য অনেক দেশের থেকে কিন্তু আমাদের দেশে মৃত্যুর হারটা কিন্তু সেইভাবে ব্যাপকতা পায়নি। এটা আল্লাহর বিশেষ শুকরিয়া। এবং এই করোনার মধ্যে আমরা যারা সুস্থ আছি, আমরা যারা বেঁচে আছি, তাদের সেই জন্য সৃষ্টিকর্তার কাছে আমাদের লাখ লাখ শুকরিয়া। আর যারা আমাদের মাঝে নেই, যারা অনেককে আমরা হারিয়ে ফেলেছি, তাদের রুহের মাগফিরাত কামনা করি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে আজকে স্বাগতম জানাচ্ছি 4th ইয়ারের এন্টোমোলজি নিয়ে। আজকে তোমাদের যে নতুন যে 4th ইয়ার আসছো তোমরা, নতুন যে ব্যাচটা, সেই ব্যাচের আজকে আমাদের ফার্স্ট ক্লাস, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি বা ইন্ট্রোডিউসিং যেই আমরা ক্লাসটা করব, সেটা নিয়ে প্রথমে আজকে কিন্তু আমরা আলোচনা করব বেশি। হ্যাঁ, আমি যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে বেনিফিশিয়াল ইনসেক্টস। তোমাদের নতুন 4th ইয়ারের যে এন্টোমোলজি আছে, আমি শুরুতেই বেনিফিশিয়াল ইনসেক্টস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আচ্ছা, বেনিফিশিয়াল ইনসেক্টস কথাটা বলতে তোমরা কিন্তু আমার মনে হয় বুঝতে পেরেছি যে উপকারী কীট পতঙ্গ। যেহেতু এন্টোমোলজি, বুঝতেই পারছো স্বাভাবিকভাবে এটা কীট পতঙ্গের বিষয়। তো তোমরা জানো যে সারা পৃথিবীতে যে কীট পতঙ্গ, যত প্রাণী আছে, তার মধ্যে 65% হচ্ছে আমাদের ইনসেক্টস। তাহলে একটা বিশাল একটা মানে সংখ্যা হলো আমাদের এই ইনসেক্টস। এবং এই ইনসেক্টসের মধ্যে অপকারী কীটপতঙ্গ কিন্তু প্রচুর। যতটা না উপকারী ততটা হচ্ছে অপকারী। তো এই যে অপকারী কীটপতঙ্গ, যেমন ধরো ছোট ছোট পোকা, গুবরে পোকা, পঙ্গপাল, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মথ, প্রজাপতি, এগুলো কৃষিজাত যে ফসল আছে, কৃষি মানে বা অন্যান্য যে আমাদের ফল ফলাদি আছে, এদের ব্যাপক ক্ষতি করে। আর যেমন ধরো তোমার এই অপকারীর সংখ্যায় যদি আমি বলি, যেমন ধরো যে অ্যানোফিলিস মশা যেটা, সেটা অনেক ধরনের রোগ ছড়ায়, বিশেষ করে ম্যালেরিয়া রোগটা ছড়ায়, জানো তোমরা। আবার যেমন ধরো যেটা মাছি বলি আমরা, মাস্কা ডোমেস্টিকা, এটা কিন্তু টাইফয়েড, আমাশয়, এই ধরনের রোগের কিন্তু সংক্রমণ ঘটায় এবং এই ধরনের রোগ ছড়িয়ে দেয়। তো ফলে ওরা আসলে জীবাণুগুলো বহন করে, এই ধরনের রোগের জীবাণুগুলো বহন করে। তা এই যে আমাদের সারা এই যে ধরো পাট, ধান, ইক্ষু, ডাল, যে কোনো ফসল, ধান, তারপর গম আছে, ভুট্টা আছে, এরকম নানাবিধ ফসলের প্রচুর ক্ষতিকারক পতঙ্গ রয়েছে, যেগুলো নাকি রোধ করা খুব কঠিন হয়ে যায় অনেক সময়। তো যাই হোক,
বিজ্ঞানের যে অগ্রসরতার জন্য আমরা দেখেছি যে সবগুলো পোকাই আমরা দমন করতে পারি। হয়তো 100% না পারলেও আমরা 95% কিন্তু আমরা দমন করে সেই শস্য উৎপাদনমুখীটাকে আমরা বাড়াই বা উৎপাদনটা আমাদের বেড়ে যায়। তো এই যে কালক্রমে যে আমাদের যে যেমন ধরো যে IPM যেটা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, সেটাও কিন্তু আমাদের এই যে আমরা যে বিভিন্ন কীটনাশককে সমন্বয় করে আমরা যে কি করি, আমরা কীট দমন করি। তো এইগুলো তোমরা কালক্রমে আরও জানবে, আরও 4th ইয়ারে আরও বেশি এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। তো বেনিফিশিয়াল যে ইনসেক্টস, সেখানে প্রথমেই আমরা একটা বিষয় বলি যে উপকারী যে কীট পতঙ্গগুলো, এগুলোরও কিন্তু ব্যাপকতা আছে, এবং এই ব্যাপকতা বা আমাদের এই যে উপকারী কীট পতঙ্গগুলো যে ব্যাপকভাবে আমাদের লাভজনক বাণিজ্যে এগুলো ভূমিকা রাখছে এবং আমাদের পরাগায়নে হেল্প করছে। তো আসলে পরিবেশ বান্ধব কীটপতঙ্গ কিন্তু সংখ্যা কম না, যার জন্য আমাদের ফলিত যে কীটতত্ত্ব বা অ্যাপ্লাইড এন্টোমোলজি, হ্যাঁ, যেটা আমরা সৃষ্টি হয়েছে, এটা কি অ্যাপ্লাইড, ওকে, অ্যাপ্লাইড এন্টোমোলজি, অর্থাৎ ফলিত কীট তত্ত্ব। তার মানে কি, এই যে অ্যাপ্লাইড যে এন্টোমোলজির ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রচুর কীটপতঙ্গ আছে যেগুলো তোমার অনেক অর্থনৈতিকভাবে অনেক আমাদের উপকার করে, অর্থনীতিতে প্রভাব বিস্তার করে। যেমন ধরো প্রথমেই আমরা একেবারেই লেডি বার্ড বিটলের কথাও বলতে পারি, যেটা নাকি জাপ পোকা, ক্ষতিকর জাপ পোকাকে দমন করতে আমাদের খুবই সহায়তা করে। আর এছাড়া আমাদের যে মৌমাছি আছে, তারপরে হচ্ছে রেশম পোকা, তারপরে হচ্ছে লাক্ষা, হ্যাঁ, এই যে পোকাগুলো, লাক্ষা পোকা, তারপরে রেশম পোকা, মৌমাছি, এদের অর্থনৈতিক গুরুত্ব, বিশেষ করে যে উপকারী দিকটা, এটা এত বেশি যে যার জন্য এই এপিকালচার, সেরিকালচার, আমরা লাভ কালচার, এই 3টা কালচার নিয়ে কিন্তু ব্যাপক গবেষণা হয় এবং এগুলো ব্যাপকভাবে হচ্ছে সারা পৃথিবীতে। একেবারে খ্রিস্টপূর্ব 4000 বছরের আগেই, 4000 বছরের পূর্বেই কিন্তু আমরা বিভিন্ন সভ্যতায়, প্রাচীন সভ্যতাগুলোতে কিন্তু আমরা এই এপিকালচার অর্থাৎ মৌ চাষের আমাদের যে নমুনা বা আমাদের মৌ চাষের যে কি বলবো, মৌ চাষের ব্যাপারে আমরা জানতে পারি। সেই ঔপনিবেশিক যুগেও কিন্তু মৌ চাষ হতো এবং এটা নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমরা যে কথাটা বললাম যে এপিকালচার, এটা হচ্ছে মৌ চাষ। তাই এপিকালচার নিয়ে আমরা আজকে একটু আলোকপাত করি। আমরা আজকে কোনটা নিয়ে আলোকপাত করবো? এপিকালচার, ওকে, এপিকালচার অর্থাৎ মৌ চাষ, ওকে। আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। ফলিত কীটতত্ত্বে কিন্তু আমরা যে 3টাকে বাণিজ্যভাবে লাভজনক, অর্থাৎ এপি, সেরি এবং লাভ কালচার, এই 3টা নিয়ে আমরা পরপর ধারাবাহিকভাবে ক্লাসগুলো আমরা বেনিফিশিয়াল ইনসেক্টস আলোচনা করবো এবং এরপরে আরও যেই সব পোকাগুলো আমাদের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করছে সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তো আজকে তোমাদেরকে আমি এপিকালচারের ব্যাপারে শুরুতেই যেটা বলি সেটা হচ্ছে যে মৌমাছি সেটা হচ্ছে এক ধরনের সামাজিক পতঙ্গ একটা, এবং সে সামাজিক বিভিন্ন আচরণ করে। আচ্ছা, আমরা যে এপিকালচারের কথা বলবো, সেই এপিকালচারটা কি? দেখো, মৌমাছিরা নিজেদের দেহ নিঃসৃত যে মোমটা বের হয় সেটা দিয়ে চাক তৈরি করে এবং সেই চাকে কিন্তু বিভিন্ন ফুলে ফুলে মধু সংগ্রহ করে সেখানে ওরা সংরক্ষণ করে। তো ঔপনিবেশিকতার যে যুগে যে মৌমাছি চাষ হতো বা আমাদের প্রাকৃতিকভাবে যে ডালে ডালে মৌমাছিরা মৌচাক বেঁধে যে মৌমাছি সংরক্ষণ করে, সেটা তো আছে, কিন্তু এপিকালচার যে জিনিসটা
সেটা কিন্তু আমরা কিন্তু কৃত্রিমভাবে পরিকল্পিত কাঠের বাক্সে আমরা কিন্তু মধু এবং মানে মৌমাছি চাষ করে মধু এবং মোম সংগ্রহ করতে পারি, এবং এটাই কিন্তু এপিকালচার। আচ্ছা, এই এপিকালচারের বিস্তৃতি এখন সারা পৃথিবীতে ব্যাপক, বিশেষ করে আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ভারত, এরা কিন্তু এই মধু চাষে, বিশেষ করে যে কৃত্রিম উপায়ে যে এপিকালচারে যে শব্দটা বা এই যে এই বিষয়টা, এটা ওদের ভীষণভাবে ব্যাপক, ওরা উৎপাদনে চলে গেছে। বিশেষ করে আমেরিকাতে প্রায় তোমার 100 মিলিয়ন কেজি ওরা মধু, হ্যাঁ, 100 মিলিয়ন কেজি বছরে, যেটা বলি আমেরিকাতে ওরা যেটা করে বছরে প্রায় 100 মিলিয়ন, ক্যান ইউ ইমাজিন যে 100 মিলিয়ন কেজি ওরা মধু উৎপাদন করে। এবং বছরে ওরা বছরে প্রায় 3 মিলিয়ন কেজি, 3 মিলিয়ন কেজি, এটা তো মধু বলেছে, এসিটা দেখো তো, মোম তৈরি হয় ওদের দেশে, আমেরিকাতে। আর ভারতেও কিন্তু কম না, ভারতে তোমার প্রায় তোমার বছরে 3 মিলিয়ন কেজি, বছরে 3 মিলিয়ন কেজি মধু, এবং বছরে 0.05 মিলিয়ন কেজি মোম উৎপাদন হয়। আচ্ছা, এখন আমাদের দেশে, আমাদের দেশে যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের চাহিদা অনেক মধু এবং মোমের, কিন্তু চাহিদার তুলনায় আমাদের উৎপাদন খুবই কম। কিছু এনজিওরা কাজ করছে, এনজিওরা এই মধু এপিকালচারের বিষয়টা ওরা বেশ ভালোভাবে দেখছে, কিন্তু তুলনামূলকভাবে দেশের চাহিদার তুলনায় কম। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে উদ্ভিদাদিগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি, আমরা সেখান থেকে মধু কালেক্ট করার সুযোগ আছে। সেই উদ্ভিদরাজিগুলা থেকে আমরা কিন্তু সহজেই মৌমাছি চাষ করে, হ্যাঁ, পরিকল্পিতভাবে যে বাক্স, আমরা আরও এপিকালচারের মাধ্যমে আরও বেশি এইসব উদ্ভিদাদি থেকে আমরা মধু সংগ্রহ করতে পারি। তো আশা করি অদূর ভবিষ্যতে এই ব্যাপারে আমাদের সকল মানুষই সচেতন হবে, সরকার থেকে শুরু করে। সরকার অনেক চেষ্টা করছেন যাতে মধু উৎপাদন বাড়ে, কিন্তু আসলে হয়তো বা মানুষের ভেতরে সেই মানে আগ্রহটা হয়তো ব্যাপকভাবে হচ্ছে না। তবে কিছু হচ্ছে না এটা বলা যাবে না। আমি যখন গাজীপুরে ছিলাম তখন দেখেছি ওখানে বহু মানুষ মধু উৎপাদনের সাথে জড়িত, নিজেরা আয় রোজগার করছে, ব্যবসার দিকেও তারা সফল। আমি বহু মানুষের সম্মুখীন হয়েছিলাম, পরে নিজেই আমরা উদ্যোগী হয়ে এই চাষটার ব্যাপারে একটা ছোট কোর্স করি 3 দিনের, এবং সেখান থেকে মধু উৎপাদন করে কিছু সেলও করি, জাস্ট শখের বসে। তো সেই সময়টা ভালো কেটেছে, এটা আমরা প্রায় 1.5 বছর চালিয়েছি। তো আমার মনে হয় তোমরা যারা এখন এই যে যারা নাকি করোনার মধ্যে একেবারেই বসে আছো, তোমরা যদি কিছু ইনভেস্ট করে, অল্প কিছু ইনভেস্ট করে যদি মধু উৎপাদনটা ভালো করে একটু শিখে ট্রেনিং নিয়ে তোমরা যদি এটা চাষাবাদটা করো, আমার মনে হয় একটা উদ্যোক্তাও হলো, পাশাপাশি নিজেদেরও ইনকাম হলো। অনেকে আছে যে সলভেন্ট না, অথবা চাকরি চলে গেছে, মানে ব্যবসা ছিল, ব্যবসাটাও বন্ধ হয়ে গেছে, এইসব ক্ষেত্রে তোমরা ইজিলি এই মধুটার বিষয়টা চিন্তা করে দেখতে পারো। তোমরা একেবারেই 1.5 বছর ধরে বসে আছো, এই বসে না থেকে যদি তোমরা ছোটোখাটোভাবে এই ব্যবসাটা করো, খুব বেশি কিন্তু খরচ হয় না। একদম ইনিশিয়াল স্টেজে তোমরা যদি 15 থেকে 20 হাজার টাকা খরচ করো বা আরও কম, তাহলেও কিন্তু তোমরা শুরু করতে পারবে। তা আমি তোমাদের এই বিষয়টা অনুপ্রেরণা দিলাম, কারণ আমি নিজেই এই ব্যাপারটার সাথে জড়িত ছিলাম, এপিকালচারে, এবং বিষয়টা আমার অভিজ্ঞতাও আছে। তো যাই হোক, তো এই যে এপিকালচারের বিষয়টা বললাম যে আমাদের দেশে আরও ব্যাপকভাবে এটা শুরু করতে হবে, এবং আরও তোমার
ভালো কারখানার মতন করে করলে এটা আমার মনে হয় দেশের চাহিদা তো মিটবেই, পরবর্তীতে আমরা রপ্তানিও করতে পারবো। আচ্ছা, এখন আসো আমাদের যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই যে মৌমাছি, এই মৌমাছির যে তোমার প্রাণী জগতে যে এদের যে সিস্টেমেটিক যে পজিশনটা, সেটার আমরা একটু দেখি। সিস্টেমেটিক পজিশন অফ বিস। হ্যাঁ, আচ্ছা, তোমরা জানো যে এটার পর্বটা কি হবে? আর্থ্রোপোডা, যেহেতু এটা একটা পতঙ্গ, তাই না? তারপরে কি শ্রেণী, তাই না? শ্রেণীটা কি? ইনসেক্ট। আচ্ছা, তারপর হচ্ছে কি বর্গ? হাইমেনোপটেরা। তারপরে কি? তারপর হচ্ছে গোত্র, অ্যাপিডি। আচ্ছা, তারপরে গোত্রের পরে কি? প্রজাতি। একটু লিখে নাও, অ্যাপিস। এটা প্রজাতির ক্ষেত্রে, প্রজাতি না, এটা হচ্ছে গণটা হচ্ছে অ্যাপিস। এখন অনেকগুলো প্রজাতি বাংলাদেশে আছে। হ্যাঁ, বাংলাদেশে অনেকগুলো প্রজাতি আছে, তার মধ্যে 5টি আমি লিখে দিই। 5টি প্রজাতি হচ্ছে বেশি অ্যাভেলেবল। হ্যাঁ, এবং নাম্বার 1 অ্যাপিস, কি বলো? অ্যাপিস মেলিফেরা। নাম্বার 2 অ্যাপিস মেলিপোরা। ওকে, একটু লিখে নাও, অ্যাপিস মেলিপোরা। আচ্ছা, নাম্বার 3 হলো অ্যাপিস ডরসাটা। আচ্ছা, নাম্বার 4 ফ্লোরিয়া। এটা হচ্ছে কি? ফ্লোরিয়া, অ্যাপিস ফ্লোরিয়া। কি বললাম? অ্যাপিস ফ্লোরিয়া। আর নাম্বার 5 হচ্ছে অ্যাপিস ইন্ডিকা। নাম শুনেছ, অ্যাপিস ইন্ডিকা। আমরা কিন্তু এগুলো নিয়ে আলোচনা করি। আমাদের দেশে সবচেয়ে বেশি চাষ হচ্ছে অ্যাপিস মেলিফেরা। কেন? এটা আসলে খুব সহজ এবং খুব বেশি মধু আহরণ করা যায় অ্যাপিস মেলিফেরা থেকে। হ্যাঁ, আচ্ছা, এখন আসো মৌমাছি চাষের ইতিবৃত্ত নিয়ে আমরা আলোচনা করি। ওকে, এটা তোমরা লিখেছো, একটু দেখো তো। যে প্রজাতির নাম লিখলাম আবার বলে দিচ্ছি: অ্যাপিস মেলিফেরা, অ্যাপিস মেলিপোরা, অ্যাপিস ডরসাটা, অ্যাপিস ফ্লোরিয়া এবং অ্যাপিস ইন্ডিকা। আর এটা হচ্ছে আর্থ্রোপোডা পর্ব, শ্রেণী ইনসেক্টা, বর্গ হাইমেনোপটেরা, গোত্র অ্যাপিডি, গণ হচ্ছে অ্যাপিস। আচ্ছা, এখন আমরা আলোচনা করব মৌমাছি চাষের ইতিবৃত্ত, অর্থাৎ হিস্টোরিক্যাল অ্যাকাউন্ট অফ এপিকালচার। মৌমাছি চাষের ইতিবৃত্ত। আচ্ছা, হিস্টোরিক্যাল, এটা হচ্ছে হিস্ট্রিক্যাল বা হিস্টোরিক্যাল। হ্যাঁ, হিস্ট্রিক্যাল অ্যাকাউন্ট অফ কি? এপিকালচার। মৌমাছি চাষের যে ইতিবৃত্ত, আসলে যে কথাটা বলি সেটা হলো, প্রাচীনকাল থেকেই কিন্তু তোমার মৌমাছির চাষের ব্যাপারে ধারণা পাওয়া যায়। যেমন ধরো যে স্পেনে যে ভ্যালেন্সিয়া যে একটা জায়গা আছে, ভ্যালেন্সিয়ার যে প্রদেশ, তার অন্তর্গত যে বাইকর্প ছিল ওই স্থানটা, সেখানে দেখা যায় ছবি। সেটা হচ্ছে যে বন্য পরিবেশে মধু সংগ্রহের ছবি,
হ্যাঁ, সংগ্রহরত অবস্থায় মানুষের বিভিন্ন ছবি, সেটা প্রায় খ্রিস্টপূর্ব 4000 বছর পূর্বে। এছাড়া মিশরীয় যে সভ্যতা দেখা যায় প্রায় খ্রিস্টপূর্ব 3000 বছর পূর্বে, দেখা যায় যে তারা এখানে মধু চাষ করতো বা মধু সংগ্রহ করছে। বিশেষ করে নীল নদের উপর দিয়ে যখন ওরা আসা যাওয়া করতো, উত্তর দক্ষিণ অঞ্চলে ওরা বিভিন্ন পোড়ামাটি পাত্রে মৌমাছির উপনিবেশকে বহন করে নিয়ে তারা বিভিন্নভাবে যাযাবর যে মৌমাছি আছে তাদেরকে চাষাবাদ করত এবং সেখান থেকে তারা মধু কালেক্ট করত। আচ্ছা, এই যে মধু আসলে প্রাচীন সভ্যতা তো আছেই এবং আমাদের কোরআন শরীফেও এর উল্লেখ আছে এবং মৌমাছিদের যে কর্তব্য পরায়ণতা সেটার ব্যাপারেও কিন্তু ওখানে লেখা আছে এবং মধু যে সব রোগের ঔষধ সেই বিষয়টা কিন্তু আমাদের পবিত্র ধর্মগ্রন্থে কোরআন শরীফে এটা বর্ণিত আছে। আর প্রাচীন যে গ্রিক, ভারতে যে একটা ভেষজ ইউনানি যে মানে তোমার আমাদের আয়ুর্বেদিক টাইপের আর কি, তো সেটা গ্রিক থেকে আসছে। ইউনানি যে ভেষজ ইয়েটা তোমার এটাকে কি বলবো, এটা হলো তোমার ভেষজ যে বিদ্যাটা বা এখানে যে ওষুধগুলা ব্যবহার হতো সেগুলাতে বেশিরভাগ ক্ষেত্রেই মধু ব্যবহার করা হতো। আবার ইরাকে মেসোপটেমিয়া যে সভ্যতা ছিল, যেটা বর্তমান ইরাক, সেখানেও মধু বা মৌমাছি চাষের কথা আছে এবং মানে তার ছবি দেখে আমরা ধরতে পারি প্রাচীন যে সভ্যতার যে ছবিগুলো আছে নিদর্শন, সেখানে দেখা যায় যে মানুষ মধু সংগ্রহ করছে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রাচীনকাল থেকেই এই এপিকালচারের ব্যাপারটা একেবারেই প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। তো এটার আসলে সর্বজন একটা গ্রহণযোগ্যতা আছে এবং মধু এমন একটা উপাদান যেটা আসলে অনেক রোগের ঔষধ হিসেবে ব্যবহৃত হয়, ফলে এটার ব্যাপকতাও প্রচুর। তো আমরা পরবর্তী ক্লাসে এপিকালচারের চাষ, পুরো এপিকালচার কিভাবে হচ্ছে পালন থেকে শুরু করে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তা আজকে আমাদের প্রথম যে ক্লাসটা আমরা মৌমাছি বা এপিকালচার নিয়ে আলোচনা করলাম। তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।